বল, চারুকে কেন তুই নষ্ট করেছিস? শালা তোর বাসায় মা বোন নেই? সোহানের কথা শুনে চাচার বয়সী লোকটা অদ্ভুতভাবে চেয়ে রইল। মুখে তার কোনো কথা নেই। এতক্ষণে লোকটি বুঝতে পারল তাকে কেন এত অত্যাচার করা হচ্ছিল। ইতিমধ্যে লোকটির একটি মেয়েকে তার সামনে আনা হলো। সোহান গিয়ে সে মেয়ের ওড়নাটা সরিয়ে জামার এক অংশ ছিঁড়ে নিল, যেটা লোকটি বাবা আর সহ্য করতে পারল না। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, বাবা, তোমার পায়ে ধরি, তুমি আমার মেয়েটার সাথে এমন করো না। আমি তোমাকে সব কিছু বলছি, শুধু আমার মেয়েটাকে ছেড়ে দাও। কথাগুলো শুনে মেয়েটিকে সেখান থেকে সরিয়ে নেওয়া হলো। সোহান লোকটির বুকের উপর পা রেখে বলল, বল, কেন চারুর সাথে এমন করলি? বাবা, এজন্য আমাকে মাফ করে দাও, কিন্তু বিশ্বাস করো, আমি মেয়েটার শরীরে কোনো পাপের চিহ্ন লাগাইনি। তাহলে? আমি ঘুমের ঔষধ দিতেই মেয়েটা ঘুমিয়ে পড়ার পর আমি মেয়েটাকে বিছানায় রেখে দিই। নিজের মেয়েকে মিথ্যা বলে ও শরীর থেকে বোরকা খুলে ঢেকে রাখতে বলি। আমার একটু কাজ ছিল, তাই দোকানে ফিরতে দেরি হয়েছিল। আর যখন ফিরে আসলাম তখন দেখি মেয়েটা আর নেই। বিশ্বাস করুন, মেয়েটাকে আমি স্পর্শও করিনি। কথাগুলো শোনামাত্র সোহান লোকটির বুক থেকে পাটাকে সরিয়ে নিয়ে পথের দিকে রওনা দিল। সে লোকটির কথা শুনে হাসবে নাকি কাঁদবে সেটা একদম ভেবে পাচ্ছে না। খুশির আকারটা তার চোখে মুখে ভাসছে। বাসায় ফিরে এসেছে আর এখন সে চারুর রুমের সামনে দাঁড়িয়ে রয়েছে। হাতের খাবার প্যাকেট আর কাঁধে রয়েছে কিছু কাপড়। দরজার কড়া নড়তেই চারু দরজা খুলে ফেলল। চারুকে জোরবশত সেগুলো দিয়ে সে রুমটা নিজে থেকে আটকে দিয়ে চলে গেল। মেয়েটাকে খুব তাড়াতাড়ি দুঃখ বেদনা জগৎ থেকে ফিরিয়ে আনতে হবে। হঠাৎ রাতটা কেটে চারিদিকে আজানের সুর শোনা যাচ্ছে, আর এদিকে চারুর রুমটা কে যেন খটখট করে ধাক্কা দিচ্ছে। চারু তাড়াতাড়ি উঠে গিয়ে রুমটা খুলতেই দেখে সোহান পাঞ্জাবি গায়ে তার সামনে দাঁড়িয়ে রয়েছে। ভাইয়া, আপনি এখানে? চারু, এভাবে এত অলস হলে চলবে না তো। এখন আবার কি করতে হবে? তাড়াতাড়ি উঁচু করে এসো, নামাজ পড়তে হবে। সোহানের কথা শুনে চারুর চোখ দুটো লম্বা হয়ে গেল। পতিতা হতে গেলে নামাজ পড়তে হয়? সে তো কখনো এরকম কথা শুনেনি। ভাইয়া, পতিতা হতে নামাজ পড়তে হবে কেন? চারু, তুমি কিন্তু আমাকে ধমক দিচ্ছ। যাও, গিয়ে উঁচু করে এসো। কিন্তু আমাকে তো জানতে হবে এসবের ভেতরে আবার নামাজ আসলো কোথা থেকে। আমি তো দেখেছি পতিতারা খুব খারাপ হয়। চারু, যখন তুমি ভালো কাজ করবে তখন তোমাকে কেউ সন্দেহ করবে না, আর যারা শুধু খারাপ কাজ করে তাদেরকে পুলিশে ধরে নিয়ে যায়। সোহানের কথাটা চারু বিশ্বাস করে নিল। সে তো নিজেই কত রকমের পুলিশ কেস দেখেছে। যাক বাবা, তাহলে এখন থেকে নামাজ পড়লে আমাকে কেউ সন্দেহ করবে না। ভাইয়ার তো হেব্বি বুদ্ধি। কথাটা শুনে চারু মাথা তুলে চুলকাতে চুলকাতে রুম থেকে বের হয়ে আসলো। চারু যেতেই সোহান চুপি চুপি হাসতে হাসতে সেখান থেকে চলে যেতে যেতে বলল, চারু অজুখানায় গিয়ে দেখে ফ্ল্যাটের সবাই সেখানে উপস্থিত। সে ভাবল হয়তো এখানে সবাইকে এই নিয়ম মানতে হয়। চুপি চুপি একটা মেয়ের কাছে গিয়ে বসে, আচ্ছা আপু, তাহলে এসব সত্যিই মানতে হয়? এই মেয়ে, কিসব বলছো? মেয়েটি বলল। চারু বুঝতে পারল না মেয়েটি এমন কেন বলল। অজু সেরে সে নামাজ শেষ করে ব্যালকনি দিকে দাঁড়ালো। কখনো সে এমন স্বাধীনভাবে ফ্ল্যাটের রাত কাটায়নি। ব্যালকনি থেকে ঠান্ডা হাওয়া লাগতেই তার চুলগুলো দুলতে শুরু করলো। সকাল হতেই আবার চারু সোহানের সামনে হাজির। ভাইয়া আমাকে ডেকেছেন? হ্যাঁ, নামাজ পড়েছো? জি। কোরআন পড়তে পারো? জি না। কাল থেকে নামাজ বাদেই পাশের রুমে কোরআন শিখতে যাবে। কি? অবাক হয়ে কথাটা বলল। এত অবাক হওয়ার কিছু নেই। যদি তোমাকে পুলিশ কোনো হোটেল থেকে আটক করে তখন তুমি কোরআন পড়লে ওরা তোমাকে ছেড়ে দেবে। ও, এই কথা? কিছুটা বোঝার ভান করে বলল, সকালে কিছু খেয়েছো? না। আচ্ছা ভাইয়া, একটা কথা বলবো? হ্যাঁ, বলো। কি 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 তুমি কাকে এই কথাটা বলেছো? অবাক হয়ে বলল, এই পাশের রুমের আপুকে। চারু, এখন থেকে আর এসব করবে না। ধরো তার কথা যদি সবাই জেনে যায় তাহলে সে লজ্জা পাবে না? তাহলে সে কি কখনো শিকার যাবে নাকি? হ্যাঁ ভাইয়া, ঠিক বলেছেন। তো চারু সাহেব, এখন থেকে কিভাবে চলতে হবে? এখন থেকে কারোর সাথে এইরকম কথা বলা যাবে না।
এই তো ভালো মেয়ে। এখন যাও আর গিয়ে রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে বেরোতে হবে। কোথায় যাবেন? তোমাকে নিয়ে একটু হসপিটালে যেতে হবে, বুঝো না, এদেরকে একটু ডাক্তার দেখানো উচিত। চারু আর কোনো কথা না বলে রুম থেকে চলে গেল। চারুর পাগলের মতো মাথাটা দেখে সোহান আর হাসি ধরে রাখতে পারল না। এ কেমন বাচ্চা মেয়ে রে বাবা, এত বড় হয়েছে তবু ভিতরে বাচ্চাদের মতো বোকায় রয়ে গিয়েছে। হসপিটালটা খুব কাছেই, তাই সোহান চারুকে নিয়ে হেঁটে হেঁটেই রওনা দিল। তাকে একটা বিষয় জানাতে হবে যেটা চারুর জীবন মরণের সাথে জড়িয়ে আছে। পথে হাঁটার সময় চারু সোহানকে ডিস্টার্ব করার চেষ্টা করতে চাইল, কিন্তু কোনো মতেই ফিরে উঠছে না। তাই চারু সোহানকে বলেই ফেলল, ভাইয়া, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আচ্ছা ভাইয়া, কল গার্লরা তো প্রতিদিন কতজনের সাথে রাত কাটায়, তাহলে ওদের কেন বাচ্চা হয় না? চারুর এই কথাটা শুনে সোহানের মাথাটা বনবন করে উঠল। চারুর দিকে সে হাবলার মতো তাকিয়ে রইল। এখন সে চারুকে কি জবাব দেবে? এই মেয়েকে কে বোঝাবে বাবা? এসব ভাবতে নেই। চারু, আসলে ওদেরকে এমন একটা মেডিসিন দেওয়া হয় যেটার মাধ্যমে ওদের বাচ্চা হবার কোনো সম্ভাবনা থাকে না। ও, এই ব্যাপার। তাহলে আমাকে তো এমন কোনো চিকিৎসা দেওয়া হয়নি ভাইয়া। এই জন্যই তোমাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। ও আচ্ছা, আরেকটা প্রশ্ন। চারু, একটু চুপ থাকতে পারো না? সে কখন থেকে বলেই যাচ্ছ, একটু রাস্তাঘাট দেখে চললে হতো না? সোহানের কথায় চারু চুপ হয়ে রইল। চারু ভাবতে লাগলো, তাহলে আজকে হসপিটালে আমাকে চিকিৎসা দেওয়া হবে। উফ, খারাপ হতেও দেখি অনেক ঝামেলার ব্যাপার। ওদিকে সোহান চারুকে নিয়ে হাসপাতালে পৌঁছে গিয়েছে। ডক্টরের কেবিনে ঢুকতেই, কি ব্যাপার সোহন সাহেব, হঠাৎ করেই চলে এলেন? হ্যাঁ বন্ধু, একটা জরুরি কাজে আসতে হলো। হঠাৎ তোর এমন কি কাজ পড়লো? আর তোর সাথে মেয়েটি কে? সোহান আর কিছু বলল না। চুপি চুপি ইশারায় ডক্টর সাকিলকে ইশারায় কি যেন বোঝাতেই সাকিল কিছুটা চিন্তিত হয়ে চেয়ার থেকে উঠে পড়লেন। কোনো কথা না বলে চারুকে নিয়ে বাইরে চলে গেল। চারু, তোমার অপারেশনের সময় হয়ে এসেছে, যাও, উনি তোমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে। কথাটা শোনার পর চারু ভয়ে ভয়ে ডক্টরের পিছনে পিছনে যেতে লাগলো। চারুর খুব ভয় হচ্ছিল যদি তার কিছু হয়ে যায়, কিন্তু সোহান চারুর চোখে জল স্পষ্ট দেখতে পেয়েছে। সে বুঝতে পেরেছে চারুর কষ্ট হচ্ছে, তবে চারুর থেকে তার বেশি চিন্তা হচ্ছে রিপোর্ট না দেখা পর্যন্ত তার বুকের ব্যথাটা দূর হবে না। 2 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো সোহান কেবিনে চুপচাপ বসে রয়েছে। এই শীতেও তার কপালে ঘাম জমে রয়েছে। একটু পর হঠাৎ সে কারোর পায়ের আওয়াজ শুনতে পেল। সে আর বসে রইল না, দাঁড়িয়ে এসে শাকিলকে দেখেই, কি রিপোর্ট আসছে চারুর? শাকিলকে বেশ ঘরপাক্ত দেখাচ্ছে। বেশ কিছুক্ষণ চুপ থেকে তার সামনে ফাইলটাকে রেখে, সোহান, তুই বাবা হতে চলেছিস? কথাটা শোনার পরেই সোহানের মুখ থেকে কোনো কথা বেরোল না। ফাইলটা খুলে খুঁজতে লাগলো। তার বিষাক্ত চারু একদম ঠিক আছে। হঠাৎ করে রিপোর্টটাকে বের করে তাকিয়ে দেখার পর গম্ভীরভাবে সে শাকিলের দিকে তাকাতেই দেখে শাকিল হাসছে। তোকে দেখে আমার খুব লালসা হচ্ছে। শালা, তুই বাবা হলি কেমনে? হাসতে হাসতে, শাকিল, তুইও না? বল, আর কি কোনো সমস্যা আছে? চারুর অপারেশন নেগেটিভ, সে একদম ঠিক আছে। এমনকি তার শরীরের এক ফোঁটা আঁচড়ও লাগেনি। তুই আমাকে বাঁচালি। সোহান, আমি যেটা ভাবছি সেটা কি ঠিক? কথাটা বলতেই চারুর রুমে ঢুকে পড়ল। চারুকে দেখা মাত্র সোহান দৌড়ে গিয়ে চারুকে জড়িয়ে ধরল। চারু কিছু ভাবার আগেই এসব ঘটতেই তার শরীর কিছুটা কেঁপে উঠল। এভাবে লোকজনের ভিতর এইরকম ভাবে জড়িয়ে ধরাতে চারুর লজ্জায় লাল হয়ে গেল। সোহান আর একটা মুহূর্ত দাঁড়ালো না, চারুর হাতটা ধরে কেবিন থেকে বেরিয়ে এলো। শুধু পিছনে এক পলক ফিরিয়ে শাকিলের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বের হয়ে এলো। রাস্তায় 2 জন হাঁটছে, কিন্তু এখনো চারুর বুক ধরফর ধরফর করছে। চুপচাপ পাশাপাশি 2 জন হাঁটছে, কিন্তু কারুর মুখে কোনো কথা নেই। তবে চারুর মনে একটা প্রশ্ন জাগছে। আপনি আমাকে অত লোকের ভেতর জড়িয়ে ধরলেন কেন? চারু বলল, তুমি সঠিকভাবে অপারেশন করতে পেরেছো। কিছুক্ষণ পর, তাহলে জড়িয়ে ধরার কি প্রয়োজন? চারু, তুমি একটু বেশি বেশি কথা বলো। শোনো, এই যে তোমার আজকে অপারেশন হলো না, ঠিক তেমনি আজ থেকে তুমি 2-1টা ছেলের সাথে রাত কাটাতে পারবে। চারু কথাগুলো শুনে খুব একটা খুশি হলো না। হয়তো সে চায়নি এত তাড়াতাড়ি সোহানকে ছেড়ে যেতে, কারণ সোহান কাছে থাকলে তার খুব ভালো লাগে।
সে সোহানের কথায় কোনো উত্তর না দিয়ে চুপচাপ তার সাথে বাসায় ফিরে আসলো। এশার পর নামাজ শেষ করে চারু রুম থেকে বেরিয়ে এলো। এভাবে সারা দিন রুমে থাকতে তার একদম ভালো লাগে না। একটু আগে সোহান তাকে নামাজ পড়তে বলেছে। আচ্ছা, তাহলে কি আমাকে প্রতি ওয়াক্তে নামাজ আদায় করতেই হবে? কথাগুলো ভাবতে ভাবতে চারু কোনো জবাব না পেয়ে ভাবল, এবার ভাইয়ার রুম থেকে একবার শুনে আসি। সে চুপি চুপি সোহানের রুমের দিকে এগোতে লাগলো। খেয়াল করলো রুমটা খোলা রয়েছে। একটু উকে ঝুঁকে দিয়ে দেখলো ভিতরে কেউ নেই। ভিতরে গিয়ে সোহানকে না পেয়ে সে রান্নাঘরে চলে গেল। গিয়ে দেখেন সোহান রান্নাঘরে বসে রয়েছে। চারু সোহানকে রান্না করতে দেখে বেশ অবাক হলো। ছেলেরাও রান্না করতে পারে? এদিকে চারুকে রান্নাঘরে আসতে দেখে, কি ব্যাপার, এত রাতে তুমি এখানে? কথাটা শুনে চারু কিছুটা ভয় পেল। হঠাৎ করে কিছু শুনলে তার বেশ ভয় লাগে। মানে কিছু না, একটু চারপাশটা দেখছি। ও, তাহলে ভিতরে এসো। চারু ভিতরে গিয়ে চুপি চুপি সোহানের পাশে দাঁড়ালো। এভাবে রাতের বেলায় একটা ছেলের কাছে দাঁড়াতে তার কিছুটা সংকোচ বোধ হলো। চারু, রান্না করতে পারো? জি। কি কি রান্না করতে পারো? আমাদের তো নিজেদের পরিশ্রম করে খাবার জোগাড় করতে হতো, তাই রান্নার জগতের সবকিছুই তৈরি করতে পারি। বাহ, তাহলে তোমাকে বউ বানালে তো ভালোই হবে। দুষ্টু হাসি দিয়ে। কি বললেন? বলছি, আমাকে একটু সাহায্য করো। আজকে বুয়াটা ছুটিতে আছে, তাই রান্নাটা করার কেউ নেই। তবে যে আপনি রান্না করছেন? বাইরের খাবার আমার অতটা ভালো লাগে না, তাই সবসময় এই বিষয়টা মাথায় রেখে রাঁধুনি হয়ে গিয়েছে। হ্যাঁ, সব ঠিক আছে, তবে আপনি তরকারিতে কিন্তু ওইটা লবণের জায়গায় চিনি ঢাললেন। কথাটা শুনে সোহান কৌটোর দিকে তাকিয়ে একটু মুখ দিতেই দেখে চারুর কথাটা একদম সঠিক। কি করবে আর কি বা বলার আছে তার? মানে এই তোমাকে যাচাই করছিলাম যে তুমি বুঝতে পারো নাকি। আমতামতে করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি আসার আগে থেকেই তো আপনার হাতে কৌটাটা দেখছি। তাহলে আপনি স্বপ্নের ভেতর আমাকে যাচাই করছিলেন বুঝি? ধরা খেয়ে আর কিচ্ছু বলতে পারল না সোহান। চুপি চুপি সেখান থেকে সরে পড়ল। কিন্তু রান্না জিনিসের ড্রয়ারের সামনে বোতলের গায়ে তো লবণ লেখা ছিল। তার মানে রাঁধুনি তার থেকে কি একটা লুকিয়ে রাখে। কিন্তু চারুর কাছে তো লজ্জাটা শেষ করেই ফেলেছে। চারুর দিকে তাকাতেই খেয়াল করলো চারু এখনো মিটিমিটি করে হাসছে। আর কি করবে? শালার চিনি, তুই আমারে করিয়া দিলি নুন। মনে মনে কথাগুলো বলতে বলতে লজ্জায় রুম থেকে বেরিয়ে গেল সোহান। রাতের খাবার খেতে বসে সোহান আর কিচ্ছু বলতে পারল না। রান্নাটার কোনো তুলনাই হয় না। এমন একটা মেয়ে যদি তার সব সময় রাঁধুনি হয়ে থাকতো তাহলে কতই না ভালো হতো। খাবারগুলো খেয়ে দুজনেই ঘুমানোর জন্য নিজেদের রুমে চলে গেল। রাতটা এভাবেই দুজনেই কেটে যেতে লাগলো। দেখতে দেখতে 3 দিন পার হয়ে গেল। রাত ঠিক 2টো বাজে। হঠাৎ চারুর রুমে দরজায় কে যেন ঠকঠক করতে লাগলো। এত রাতে কে তার দরজার সামনে এসে তাকে ডাকবে? চারুর মুহূর্তেই গলাটা শুকিয়ে গেল। সন্ধ্যায় সোহান বলেছিল তাকে নাকি সকালে কিছু কাজ করতে হবে। তাহলে কি রাত না হতে কেউ চলে এসেছে? কথাগুলো ভাবছে আর চুপি চুপি দরজার দিকে এগোচ্ছে। খুলবে কি খুলবে না, এসব ভাবতে ভাবতেই দরজাটা খুলে ফেলল। ভাইয়া, আপনি এত রাতে? চারু, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এত রাতে আবার কি মহাকাজ পড়লো যে এই শীতে উঠতে হবে? কথাগুলো বলতেই রুমের বাল্বটাকে জ্বালিয়ে দিল চারু। চুলগুলো এলোমেলো হয়ে তার কান থেকে নেমে পড়েছে। রাতের এমন দৃশ্য দেখে সোহান কি করবে বুঝে উঠতে পারছে না। ঠোঁটগুলো এত গোলাপি যে লিপস্টিকে তার কোনো প্রয়োজনই পড়ে না। শরীরে একটা রেশমি কালারের পোশাক, সব মিলিয়ে তার কেমন যেন একটা অনুভূতি তৈরি হলো। হঠাৎ চারুর ডাকে সে বাস্তবে ফিরে এলো। এই যে ভাইয়া, এমন ভাবে চুপ হয়ে আছেন কেন? তাড়াতাড়ি সবকিছু খুলে ফেলো। কি? চোখ বড় বড় করে বলল, সরি সরি, বলছি যে তাড়াতাড়ি পোশাক পাল্টে নাও। নিজের মুখ চেপে ধরে বলল, ভাইয়া, আপনি মাঝে মাঝে এমন ভাবে কথাগুলো বলেন, মনে হয় আপনি যেন আগে থেকেই সেগুলো মুখস্থ করে আসেন। কিন্তু এই ঠান্ডায় এমন কি কাজ পড়লো? যাও, তাড়াতাড়ি উঁচু করে আসো। ভাইয়া, বুঝি না, নষ্ট হতে এসবের কি দরকার? বেশি কথা নয়, তোমাকে রাত জাগতে শিখতে হবে, তাই তোমার জন্য এটা খুব দরকার। ঠিক আছে, কিন্তু আমাকে তো খারাপ কিছু ট্রেনিং দেওয়াই হচ্ছে না।
পতিতালয়ে বেশিরভাগ দাড়িওয়ালাই যায়। যখন তোমাকে তারা প্রশ্ন করবে তখন যাতে তুমি সহজে উত্তর দিতে পারো, সেই জন্য এই কাজটা তোমাকে করতে হবে। ও, এই জন্যই ভাবি হুজুরটা এত বাটপার হয় কেন। যখন বুঝতে পেরেছো তখন আর দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। তাহলে ওই যে লোকজন বলে জামা কাপড় আর কত কিছু খুলে ফেলে, এসব বিষয়ে কখন শেখাবেন? এবারের কথাটা শুনে সোহান কিছুক্ষণ নীরবতা পালন করতে থাকলো। সে এই মেয়েটাকে কিভাবে বোঝাবে, চারু তুমি এখনো বাচ্চা, তোমাকে দিয়ে একদম এসব হবে না। চারু, যদি তোমাকে ক্লাস 5-এ পড়ার সময় 10ম শ্রেণীর প্রশ্ন দেওয়া হয় তাহলে তুমি কি করবে? আমি তো তখন সেটা পড়বো না, কারণ আমার পড়াশোনা তখনও অনেক বাকি। ঠিক তেমনি তোমাকে যদি একেবারে শেষ প্রান্তে ট্রেনিং দেওয়া হয় তাহলে তুমি সেটা নিতে পারবে না। কথাটা শোনায় চারু ভীষণ লজ্জা পেল। সে নিজের মাথায় আঘাত করে নিজেকে বলতে লাগলো, ভাইয়া, নামাজটা না হয় পড়ে নিব, তবে কালকের কাজটা যদি আজকে একটু দেখিয়ে দিতেন। কি মেয়ে এটা, এত উতলা কেন হয় মেয়েটা? সোহান ইচ্ছে করেই আবারও চারুর কাছে ফিরে গিয়ে, ঠিক আছে, তবে চুপচাপ দাঁড়িয়ে থাকবে আর কোনো কথা বলবে না, কেমন? ঠিক আছে। মাথা নিচু করে বলল। সোহান এবার চারুর কিছুটা কাছে চলে আসলো। এত রাতে চারু এমন পরিস্থিতিতে কিছুটা ভরকে গেল। চারু সরে যাওয়ার আগেই নিমেষেই চারুর গোলাপি ঠোঁট দুটো আলতো করে চেপে ধরল। চারুর সাথে সাথেই সোহানের থেকে নিজেকে ছাড়িয়ে নিতেই সোহান চারুকে পিছন থেকে আবারও আটকে ধরল। ছি ছি ভাইয়া, এটা কি করছেন? প্লিজ প্লিজ আমাকে কিছু করবেন না। একদম চুপ করে থাকবে। আমি যেটা করব সেটা একদম মনোযোগ দিয়ে শিখবে। চারু হঠাৎ করে জোরাজোরি বন্ধ করে ফেলল। পিছন ফিরে এসে সোহানের চোখে চোখ রাখল। দুজনের মাঝে কেমন একটা ভালোবাসা কাজ করছিল। চারু সোহানের ভিতর অতলেই হারিয়ে যেতে থাকলো। তার চোখে মুখে লজ্জার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। বুকের ভিতরটা কেমন যেন ধরফড় ধরফড় করছে। সোহান তার কাছে যেতেই এই শীতে তার কেমন যেন একটা শিহরণ জাগলো। সোহান যখন তার কাঁধে হাত দুটো রাখল তখন সে বুঝতে পারছিল কেন সোহান তাকে সবকিছু ধীরে ধীরে শেখাচ্ছিল। চোখটা তার হঠাৎ করে বন্ধ হয়ে আসতে লাগলো। কিছুক্ষণ পর সে সোহানের নিঃশ্বাসটা তার নাকের কাছে অনুভব করল। আলতো করে তার ঠোঁটটা সোহান চেপে ধরতে তার ভিতরে একটা জোরালো নিঃশ্বাস বয়ে গেল। তার মনে হলো সে এর আগে কখনো এমনটা অনুভূতি টের পায়নি। ঠান্ডা ঠোঁটের স্পর্শটা তার কথাগুলোকে বন্ধ করে দিয়েছে। সে বুঝতে পেরেছে এটা কোনো শেখানোর ট্রেনিং না, এটা তার ভালোবাসার একটা অংশ। কিছুক্ষণ পর চারুকে সোহান নিজের থেকে ছাড়িয়ে নিল। চারুর ঠোঁটগুলো থরথর করে কাঁপছিল। সে বুঝতে পেরেছে জীবনে প্রথম কোনো স্পর্শ কতটা ভুলিয়ে দিতে পারে সবাইকে। চোখ দুটোকে বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে রইল। হঠাৎ তার কানের পাশে কে যেন বলল, চারু, এটা কোনো ট্রেনিং ছিল না, এটা ছিল আমাদের ভালোবাসার একটা মুহূর্ত। কথাগুলো শোনা মাত্র চারুর ঠোঁটগুলোতে হাসির রেখা ফুটে উঠল। কিন্তু কথাগুলো একটু ভালোভাবে বোঝার পর চারু চোখটাকে বড় বড় করে চারিদিকে তাকিয়ে সোহানকে খুঁজতে লাগলো। পরক্ষণেই সে আবারও হেসে উঠল। যেভাবেই হোক না কেন প্রকাশ্যে ভালোবাসার চেয়ে চুপি চুপি প্রেম বিনিময়টাই ভালো। আর যাই হোক, ছেলেটা খারাপ হলেও বেশ রোমান্টিক, হয়তো এজন্য ছেলেটা এতটা ফেমাস। তবে একটু পাগল টাইপের, তবে সেটা কোনো সমস্যা না। পাগল ছেলেরাই একটু বেশি রোমান্টিক হয়, তারাই শুধু ভালোবাসাটাকে পাগলামের মাঝে নিজের করে নেয়। হাসতে হাসতে সে অজুখানায় বসে পড়ল। আর যাই হোক না কেন সে এতটুকু বুঝতে পেরেছে যে সোহান তাকে অনেকটাই ভালোবেসে ফেলেছে, আর সে নিজেই তো সেই ছেলেটাকে ভালোবাসে। অজুখানা থেকে এসে ফ্লোরে জয়নামাজটা পড়ে নিল। বোরখাটা পরে আয়নার সামনে থেকে নামাজের দিকে অগ্রসর হতে লাগলো। তাকে আজকে এই ছেলেটাকে পাবার জন্য খোদার কাছে মিনতি করতে হবে। অজুখানা থেকে এসে ফ্লোরে নামাজটাকে পড়ে নিল। বোরখাটা পরে আয়নার সামনে থেকে নামাজের দিকে অগ্রসর হতে লাগলো। তাকে আজকে এই ছেলেটাকে পাবার জন্য খোদার কাছে মিনতি করতে হবে। এত রাতে আগে কখনো ওঠার অভ্যাস নেই, তাই নামাজ শেষ করে সে বিছানায় ঘুমিয়ে পড়ল। সকাল হতেই হঠাৎ চারুর চোখে রোদ লাগতেই তার চোখ দুটো খুলে গেল। তাকাতেই দেখে সোহান তার কাছে হাজির। এখনো ঘুমিয়ে আছো? ঘড়িতে কত বাজে সেটা দেখেছো? সোহান, আপনি একটু সাড়া দিলেই উঠে যেতাম। তো বলুন, এখন আমাকে কি করতে হবে?
আজকে তোমাকে পতিতালয়ে ভ্রমণ করতে নিয়ে যাব। কি সত্যি আমাকে সেখানে নিয়ে যাওয়া হবে? হ্যাঁ, তুমি ঘুম থেকে উঠে দেখো একটা কাপড় রাখা আছে, সেটা পরে বাইরে চলে এসো। কথাটা বলে সোহান রুম থেকে বের হয়ে গেল। চারুর মন খুশিতে ভরে গেল। তার ইচ্ছেটা আজকে পূরণ হতে যাচ্ছে। টেবিলের উপর তাকিয়ে দেখে তার জন্য একটা পোশাক রাখা আছে। প্যাকেট থেকে পোশাক বের করে বুঝতে পারছে না এটা কিভাবে পরিধান করে।